ভূতনাথ দণ্ডপাঠের বরাবরই কবিতা লেখার শখ। স্থানীয় পত্রপত্রিকায় মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়েছে। শুধু কবিতা নয়, কখনো কখনো গল্প লিখেছে। আর একটা ব্যাপারও কিন্তু আছে, স্থানীয় সবুজ সংঘ ক্লাবে তার একটা বিশেষ মর্যাদা আছে। একদিন সন্ধ্যায় সবুজ সংঘে উঠতি যুবকরা বসে বসে মশকরা করছিল। ভূতনাথের বিশেষ বন্ধু নবীন হঠাৎ একটা প্রস্তাব করে বসল। সেই প্রস্তাবকে অন্যান্যরা দারুণভাবে সমর্থন করে। নবীন বলেছিল যে কটি পত্রপত্রিকা পড়ে দেখলাম একটা বিষয় বড়ই অভাব। কোনটা তোকে পূরণ করতে হবে, আগে বল, তারপর দেখা যাবে। ভূতের গল্পের বড়ই অভাব, তোকে সেটা করতে হবে। সে বিষয়ে অভিজ্ঞতা না থাকলে লেখা যায় না। আমার অভিজ্ঞতা কোথায়? সে ব্যবস্থা আমি করব। সেই রসদ আমি তোর অভিজ্ঞতা এনে দেব। সে বিষয়ে চিন্তা করিস না। তার জন্যে আমি মুচলেখা দেব। তাহলে অবশ্যই চেষ্টা করব। যাই হোক, সব তো হলো। এখন ভূতনাথ পড়ল ফাপড়ে। ঝোঁকের বসে সে ভূতের গল্প লেখার ইচ্ছা প্রকাশ করে ফেলেছে, কিন্তু তার রসদ কিভাবে সংগ্রহ করবে সে ব্যাপারে কিছুটা চিন্তিত। সে কারো কারো ভূত প্রেত পিশাচের অনেক গল্প শুনেছে, কিন্তু তাতে মন ভরেনি। নিজের চোখে দেখতে চায়, তা বটে। ভূতনাথের বাবা কপালে চোখ তুলে উত্তরটা দিলেন। ভূতনাথ ভাবল, ভূতের গল্প লেখা বেশ কষ্টের। ভূতের কাণ্ড তো আর যা তা ব্যাপার নয়। হাতে হাতে চাই টাটকা উপকরণ। সে কিন্তু হাল ছাড়বে না। একটা অভিজ্ঞতা তাকে যে করে হোক পেতে হবে। নবীনই তার প্রধান ভরসা। কয়েকদিন সে নবীনের দেখা পায়নি। সে কোথাও গেলে ভূতনাথ অবশ্য জানতে পারত। তবুও তার মন বাক মানল না। নবীনের খোঁজে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করল। তখন তার মন একটু থিতু হলো। তার মামার বাড়ি থেকে হঠাৎ একটা সংবাদ এসে পৌঁছলো, এখনই মামার বাড়ি চলে আসতে হবে। সে এত তাড়াতাড়ি মামার বাড়ি চলে এসেছিল যে কারোর সঙ্গে দেখা করার সুযোগ পায়নি। প্রায় দিন তিনেক হলো সে মামার বাড়ি গেছে। আজকে বিকেলেই ফিরবে। ভূতনাথ খুব তাড়াতাড়ি গল্প লেখা শুরু করতে চায়। হাতে পাওয়া কাঁচা মশলা তার হাতে নেই। নবীন বলেছিল সে দায়িত্ব তারই অপেক্ষায় আছে সে। তার মামা বাড়ি বালেশ্বরের চাঁদিপুরের কাছে মুকুন্দপুরটা বুড়ি বালাম নদীর তীরে। এই নদীর তীরে বাঘা যতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ ছিল স্বাধীনতার যুদ্ধ। সেখানে একবার বেড়াতে যাবার ইচ্ছা ভূতনাথের ছিল, যাওয়া হয়নি। এখন তাকে অভিজ্ঞতা কুড়োতে পথে বেরিয়ে পড়তে হবে। সব কিছু ঠিকঠাক হতে পারে নবীনের ফিরে আসার পরে। আজ ফিরে এলে সন্ধ্যার সময় দুজনে বসে একটা কিছু সুরাহা করা যেতে পারে। বিকেলেই নবীন মামার বাড়ি থেকে ফিরে এসেছিল। ভূতনাথের যেন ধরে প্রাণটা ফিরে এলো। মাথায় যখন জেদটা চেপেছে, তখন তাকে একটা কিছু করতেই হবে। নবীনের ইচ্ছে সেরকমই। সেই নবীন আর দেরি না করে সন্ধ্যায় সন্ধ্যায় ভূতনাথের বাড়ি চলে এলো। তারা বাঁধানো পুকুর ঘাটে বসে একান্ত আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল। পুকুরের জলে এখন ছোট ছোট ঢেউয়ের নাচের সঙ্গে চাঁদের রূপলি ঝিলিক এক মোহিনী সন্ধ্যার মায়াবী বিহলতা ছড়িয়ে দিয়েছিল। তাহলেও তাদের মন তখন অন্য জগতের বাসিন্দা। তাদের সেদিকে লক্ষ্য নেই। নবীনই প্রথমে কথা শুরু করলো। সে প্রত্যেকবারে মামার বাড়িতে গেলে যেভাবে দিন কাটায়, এবারে ব্যাপারটা কিন্তু একেবারে আলাদা। এখন তার মধ্যে বাস করেছিল একটা অনুসন্ধানী মন। সেই মন খুঁজে বেড়াচ্ছিল প্রেতলোকের কোনো একটা ছায়া। নবীন বলল, জানিস ভূতু, মামার বাড়ি থেকে একটা জবরদস্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। কীরকম? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো ভূতনাথ। মামার বাড়ি কাছাকাছি যে অনেক রকম রসদ আছে জানতাম না। তাই নাকি? হ্যাঁ, খুলে বল। সেটাই তো আসল কথা। এতদিন মামার বাড়ি যাওয়া আসা করে কোনো কিছুই জানতে পারিনি। কথা প্রসঙ্গে দাদু আমাকে অনেক খবরই শোনালো। মনে হচ্ছে আমাদের কাজে লেগে যাবে। তাকে অবহেলা করা বোধ হয় ঠিক হবে না। আমার তো সেই রকমই বিশ্বাস। সেই ব্যাপারটা এবার বল, আগ্রহের সঙ্গে বলল ভূতনাথ। নবীন যা সংগ্রহ করেছে তা ভূতনাথের সামনে সাজিয়ে দিল। মুকুন্দপুর একটা পুরাতন ব্যবসার জায়গা। ইংরেজের আমলে বিভিন্ন মশলা ও তামাকের ব্যবসা কেন্দ্র ছিল। সমুদ্রপথে ইংল্যান্ডে রপ্তানি হতো, আর স্থলপথে ব্যবসার মালপত্র আমদানি করা হতো। ব্যবসার খাতিরে সেখানে অনেক বিল্ডিং তৈরি হয়েছিল। ইংরেজরা চলে যাওয়ার পরে অবস্থার পরিবর্তন হয়ে যায়।
অন্যরকম সমাজ গড়ে ওঠে। সেই সব বিল্ডিংগুলো এদেশের লোকেরা নিয়ে নেয়। ব্যবসার সেই ধারাটা আর থাকেনি। দুই একটা অন্যরকম ব্যবসা এবং সমুদ্র থেকে যেসব মাছ ধরা হয় তার আমদানি ও রপ্তানি কেন্দ্র গড়ে ওঠে। কিন্তু যেসব বিল্ডিংগুলো ওখানে ছিল তা জীর্ণ হয়ে পড়ে এবং মিশে যায় মাটিতেও। তবুও ওখানে দুই একটা বিল্ডিং ভাঙা বা জীর্ণ অবস্থায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই বিল্ডিংগুলো খুব যত্ন দিয়ে তৈরি করা হয়েছিল। স্বাধীনতার পরে সেই সব ইংরেজরা দেশে ফিরে যায়, আর ফিরেও আসেনি। কিন্তু ঘটনা অন্য জায়গায়। তারা দেশে ফিরে গেলেও এই সব বিল্ডিংয়ের মায়া কাটাতে পারেনি। তাদের মৃত্যুর পর তাদের প্রেতাত্মা এই বিল্ডিংয়ে ফিরে আসে। সেজন্য এদিকে দিনের বেলা অনেকে গেলেও সন্ধ্যা হলে কেউ সেখানে পা বাড়ায় না। সাহেব ভূতকে তাদের অসম্ভব ভয়। সাহেবরা ভূত হয়ে এখনও তাদের শখের বিল্ডিংয়ে বাস করে চলেছে। ভূতনাথ সিদ্ধান্ত করল এমন একটা টাটকা উপকরণ হাতছাড়া করতে সে চায় না। পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক কিছু ঘটে যা মানুষের সহজে জানা থাকে না। ভূত প্রেতের ব্যাপারে এমন একটা বিষয় যা অনেকের অভিজ্ঞতায় না থাকলেও এই সব ভূত প্রেতের ব্যাপারগুলো শুনেছে, গায়ে কাঁটা দিয়েছে তাদের। নবীন বলল, এবার একটা সিদ্ধান্ত করো ভূতু, করতে তো হবেই। কবে? 2-4 দিনের মধ্যে। মামার বাড়ির চারদিকে এক সময় অনেক ঘটনা ঘটে গেছে। সেসব বিষয়কে নিয়ে ভূত প্রেত পিশাচ ইত্যাদির বহু কাণ্ড কারখানা মানুষ দেখেছে। সেজন্য সেখানকার মানুষ প্রেতাত্মাকে খুব ভয় করে। নবীন বলল, তাহলে এবার আমাদের ট্যুর শুরু হোক। ভূতনাথ বলল। দিন 3 মধ্যে ভূতনাথ ও নবীন প্রস্তুত হয়ে নিল মুকুন্দপুর যাওয়ার জন্য। আয়োজনেরই বা কী আছে, তা তো খুবই সামান্যই। নিজের ব্যবহার করার জন্য সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সব গোছগাছ করে নিল। বিশেষ এক উদ্দেশ্য নিয়ে ভূতনাথ ও নবীন মুকুন্দপুর চলে এলো। দুই বন্ধু আগে থেকেই সতর্ক ছিল, কিছুতেই নিজেদের উদ্দেশ্য কাউকে জানতে দেবে না। গোপনে তাদের উদ্দেশ্য সফল করবে। নবীনের সঙ্গে তার বিশেষ বন্ধু ভূতনাথ মুকুন্দপুরে বেড়াতে এসেছে। এ কথা নবীনের মামার বাড়ির সকলে জেনে খুব খুশি, আর আদর খাতির কম হলো না। একটা দিন পেরিয়ে যাওয়ার পরে সকালে নবীন ও ভূতনাথ বেরিয়ে পড়ল জায়গাটার বিষয়ে অনুসন্ধান করতে। দিনের আলো যা দেখা যায় না, রাতের অন্ধকারে অন্য এক পৃথিবীর সন্ধান মেলে। সে পৃথিবী রহস্যের। সেই রহস্য মানুষ বারবার ভেদ করার চেষ্টা করেও সফল হয়েছে। সে বিষয়ে কেউ একমত নন। দুই বন্ধু ঘুরতে ঘুরতে সেই পোড়ো বাড়ি, যা এখানকার লোকেরা ভুতুড়ে বলে জানে, তার কাছে এসে দাঁড়ালো। দেখল বাড়িটি বেশ বড় এবং দোতলা। প্রাচীরের প্রায় অর্ধেকটাই ভেঙে পড়েছে। বিল্ডিংয়ের অবস্থাও প্রায় সেই রকমই। প্রাচীরের মধ্যে শুধু আগাছার জঙ্গল, কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ। এখানকার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা না থাকায় নবীন ও ভূতনাথ প্রাচীরের মধ্যে ঢুকতে সাহস করল না। এই অবস্থায় দুই বন্ধু ঠিক করলো একটা কিছু করে প্রাচীরের মধ্যে ঢুকতে হবে। সঙ্গে 2-1 জন এখানকার বিষয়ে চেনা জানা লোক থাকলে সহজে কাজগুলো করা যাবে। মামাকে বলে যদি সমাধান করা যায়, এই ভাবনা নিয়ে নবীন ও ভূতনাথ মামার বাড়িতে ফিরে এলো। মামা শরীদবাবু ভূতনাথ ও নবীনের কৌতূহল দেখে তৃপ্তি পেলেন। মামা যে তাদের এইসব ইতিহাসের বিষয়ে এতটা কৌতূহল আছে জেনে খুশি হলেন। এখানে এমন গোটা 4 পরিবার আছে যারা এককালে সেই সাহেবের পরিবারের সঙ্গে যুক্ত ছিল। সেই সাহেবের নাম ছিল ডেভিড। ডেভিড দেশে চলে যাওয়ার বহু পরেও তারা বংশ পরম্পরায় সেই পরিবারকে মনে রেখেছে, এখনও ভুলতে পারেনি। এখনও তারা অনেকেই সেই ভুতুড়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। কি ভাবনা তাদের মাথায় জড়ো হয় কে জানে। সেই বাড়ির বিষয়ে কৌতূহলী তাগড়াই 2 জন যুবককে মামাবাবু ভূতনাথ এবং নবীনকে বাড়ি দেখাতে সঙ্গী করে দিলেন। পরের দিন বিকেলে 2 যুবক ভূতনাথ ও নবীনকে নিয়ে বেরিয়ে পড়ল। 2 বন্ধুর বুক দুরু করছিল। তাদের কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি, এই প্রথম। সেজন্য মনটা শিহরিত হচ্ছিল। বিকেলের হলুদ আলো সেই বিরাট বাড়িটার উপর পড়ে রহস্যময় করে তুলছিল। 4 জন বাড়ির মুখোমুখি এসে দাঁড়ালো। সমুদ্রের লোনা হাওয়া ভাঙা দরজা জানলার মধ্যে পথ হারিয়ে রহস্যজনক শব্দ সৃষ্টি করছিল। কয়েকটা পাখির ডাক যেন সেই রহস্যকে করে তুলছিল গাঢ় থেকে আরও গাঢ়। সেই রাক্ষসে বাড়িটার মুখোমুখি দাঁড়িয়ে সেই 2 জন যুবক
অতীতের কাহিনীগুলি ভূতনাথ ও নবীনকে শুনিয়ে দিল। যে বাড়ি একদিন মুখর ছিল, আজ আগন্তুকের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে। সে বাড়িটার এখন নাম পোড়ো বাড়ি বা ভূতের বাড়ি। ভূতনাথ ও নবীন এক দৃষ্টিতে সেই বাড়ির দিকে তাকিয়েছিল। বাড়িটারও যে একটা ভাষা আছে, দুই বন্ধু তা বুঝতে পারছিল। তাদেরকে নিয়ে আগত দুই যুবক ভাঙা প্রাচীরের ভাঙা ফটক পেরিয়ে আগাছা মারিয়ে প্রধান দরজার মুখে চলে আসে। দরজাটা এমনভাবে আটকানো আছে যে তাকে ঠেলাঠেলি করেও খুলবার উপায় নেই, কিন্তু ভেতরে ঢোকার সুবিধাটুকুই ছিল। দরজা দুটো পাল্লার একটা অংশ কিছুটা ভাঙা, তার ভেতরে দিয়ে পরিষ্কার ঢুকে যাওয়া যায়। সেই পথ দিয়ে সাবধানে চারজন ঢুকে পড়ল। ভেতরের দৃশ্য একেবারে অন্যরকম। ভাঙাচোরা বিরাট চাতাল, চারদিকে সারবন্দি ঘর, এক পাশে দোতলায় যাওয়ার সিঁড়ি। ধুলোয় পিঁপড়ে, ফড়িং আর অনেক ধরনের পোকামাকড় চড়ে বেড়াচ্ছে। চারিদিকে মাকড়সার ফাঁদ ঝুলে আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তাদের মনে হতে লাগলো অনেক মানুষ একসঙ্গে জড়ো হলে যেভাবে একটা নিঃশ্বাসের শব্দ ওঠে, ঠিক সেই রকমই পরিস্থিতি। নবীন একটা কিছু বলতে যাচ্ছিল, তাদের সহযোগীদের সাহসে তারা মুখে একটি শব্দ প্রয়োগ করেনি। তারা ভাঙা সিঁড়ি বেয়ে উঠে এলো দোতলায়। এখানে একটাও জানলা দরজায় পাল্লা নেই। ফাটলের মতো রহস্যের সাক্ষী হয়ে দরজা জানলাগুলো রাক্ষসের মুখ গহ্বর তৈরি করেছে। বেলা এখন অনেকটাই পড়ে, ফাঁকা জায়গা আড়াল করে ভেসে উঠল একটা প্রকাণ্ড হাঁ করা মুখ। চোখ দুটো তার নেই, মাথায় একটাও চুল নেই, কান দুটো কুলোর মতো লম্বা। কি বিভৎস, তাকানো যায় না। চমকে উঠল তারা। ভূতনাথ ও নবীন দোতলায় থাকতে পারল না। প্রেতাত্মার কি এটাই রূপ? সিঁড়ি বেয়ে ঝটপট সবাই নেমে এলো নিচে। ভূতনাথরা বাড়ি ফিরতে চাইলেও তাদের সঙ্গীরা বাড়ির একটি গুরুত্ব জায়গায় তাদের নিয়ে এলো। জায়গাটা এক বিচিত্র রুচির পরিচয়ক। একটা যেন মূর্তির বাগান, পাখাওয়ালা ঘোড়া, হাতি, মানুষ, পরী, আরও কত কি। আশ্চর্য না হয়েও পারা যায় না। মূর্তির বাগানটি সমুদ্রের দিকে মুখ করা। মূর্তিগুলো ভাঙাচোরা আগাছার মধ্যেও মাথা তুলে দাঁড়িয়ে আছে। সমুদ্রের কুয়াশায় চাঁদের আলোয় ছায়া ছায়া ভেসে আসে সমুদ্রের গর্জন। মায়ামায়া পরিবেশে এই মৃত পুরীতে যেন কয়েকটা জীবন্ত প্রাণী জেগে আছে। এই সময় মনে হলো যেন মূর্তিগুলোর চারিদিকে ছায়া ছায়া কতগুলো অস্পষ্ট মূর্তি ঘুরে বেড়াচ্ছে। আগাছাগুলো কাঁপছে না, পায়ের শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত মনে হলো সেই ছায়ার শরীরগুলো ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। তারা এবার বুঝতে পারলো গা ছমছম করা ভয় তাদের ধীরে ধীরে গ্রাস করতে চাইছে। ঠিক এই সময় আরও একটা অদ্ভুত ঘটনা চারটি মানুষের কালঘাম ঝরিয়ে দিল। হঠাৎ এক একটা পাথরের মূর্তি থরথর করে কাঁপতে কাঁপতে, সাঁই সাঁই করে হাওয়া কাটাতে কাটাতে আকাশে উঠে মিলিয়ে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে থাকা তারা নিরাপদ মনে করলো না। অদ্ভুত এক ভুতুড়ে কাণ্ড তারা খেই হারিয়ে ফেলেছে। এই সময় অপ্রত্যাশিত চিহিচি শব্দে তারা চমকে উঠল। দেখলো পাথরের ঘোড়াটা চক্কর মেরে শূন্যে উঠে গেছে। তারপর বিল্ডিংটা মাথায় ঘুরপাক খেতে শুরু করেছে। এদিকে আগন্তুকদের সমস্ত সাহস নিঃশেষ হয়ে গেছিল। তারা দ্রুত প্রাচীরে ফাঁক গলে দৌড়ে দৌড়ে বেরিয়ে এলো বাইরে। হাঁপাতে হাঁপাতে ভূতনাথই প্রথম কথা বলল, একটা জগতের মধ্যে অন্য একটা জগৎ কিভাবে যে আত্মগোপন করে থাকে সহজেই বোঝা যায় না। এবার বোধহয় অবাক হওয়ার পালা শুরু। ঘামতে ঘামতে বলল নবীন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ভূতের গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।